হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আমাদের আজকের গল্প দুমুটো বিকেল, পর্ব 19, রাইটার আফনান লারা। হাসার কি হলো? পুরান পাগল তো ভাত পায় না, কথাটা তো সত্য। তো আমি কি বললাম না কি যে মিথ্যা? সেই পাগল আর জীবনেও ভাত পাবে না, এটাও সত্য। না খেয়ে থাকবো না হয়। এসে গেছে ড্রিম হলিডে পার্ক। সবাই এক এক করে বাস থেকে নামছে। স্পর্শ রিমের পিছু পিছু হাঁটছে। রিম কত স্বপ্ন দেখেছিল আজকে দিনটা অন্তত হাসি খুশিতে কাটাবে। আসলে মানুষ যেটা ভাবে হয় তার উল্টোটা। এখন তো দেখছি নর্মাল দিনের চেয়েও বেশি পরিমাণ জ্বালিয়ে খাচ্ছে লোকটা। রিম গিয়ে একটা চেয়ারে বসলো। শুধু সে না, ওর সাথে পিকনিকে আসা সবাই যে যার চেয়ারে বুঝে নিয়ে বসেছে, কারণ এখন সবাই নাস্তা দেওয়া হবে। স্পর্শ ঘুরে ফিরে সেই রিমের পাশেই বসলো। রিম খাবারের দিকে তাকাতেই ওর মুখটা গেল ফ্যাকাশে হয়ে। 2টে কলা, পাউরুটি আর ডিম, এটা কোন ধরনের খাবার? 3টার পর নাকি বিরিয়ানি খাওয়াবে। ততক্ষণ এগুলো খেয়ে থাকতে হবে। আমি তো কলাও খাই না, ডিমও খাই না, তাহলে কি শুধু পাউরুটি খেয়ে থাকতে হবে? ধুর ছাই। এই ওয়েটার, কেক আছে? 30 টাকার গুলা 1 প্যাকেট দাও। কথাটা বলে স্পর্শ পকেট থেকে টাকা বের করে দিল। ওইটার কেক এনে দেওয়ার পর স্পর্শ প্যাকেটটা ডিমের দিকে দিয়ে বলল, নিন, খেয়ে নিন। আমি কেন খাবো? কারণ আমি জানি তুমি কলা আর ডিম খাও না। শুধু পাউরুটিতে পেট ভরবে না, এই কেকগুলো খাও আপাতত। আপনার টাকায় কেনা কেক আমি খাবো না। স্পর্শ রাগি চোখে অনেকক্ষণ চেয়ে থেকে নিজেই গপাগপ কেক খাওয়া শুরু করলো। রিম পাউরুটি পানি দিয়ে গিলছে আর স্পর্শে খাওয়া দেখছে। সবাই এবার পার্কটা ঘুরে ঘুরে দেখে যাচ্ছে, আর রিমকে সামনাসামনি স্পর্শ আটকে না রেখে আটকে রাখার মতোই রাখছে। রিমের পিছু পিছু সারাক্ষণ সে ঘুরঘুর করছে। রিম তো আমার হাত ধরে দূরে দূরে থাকার চেষ্টা করেও তাও লাভ হয় না। স্পর্শ যেন এসেছে রিমের সাথে সাথে থাকতে। সারাদিন ঘোরাফেরার পর সবার এবার বাড়ি ফেরার পালা। রিম জানালার সাথে মাথাটা লাগিয়ে বাহিরের ব্যস্ত শহর দেখায় মন দিয়েছে। আশেপাশের পরিবেশ বেশ, তবে রোডটা ভালো না। বারবার ঝাঁকুনি দিচ্ছে, বাইরে অন্ধকার নেমে আসছে, হালকা আবছা আলো এখনও। এরই মাঝে খেয়াল করলাম কে যেন নাক টানছে বারবার, আবার থেমে থেমে আঁকা আসছেও। পাশ ফিরে তাকাতেই বুঝলাম স্পর্শ টিস্যু দিয়ে নাক মুছছে। জানালার ধারে বসলাম আমি, আর আমার ঠান্ডা না লেগেলো কিনা ওনার। স্পর্শ রিমের দিকে তাকালো নাক মুছতে মুছতে। চোখ দুটো লাল হয়ে আছে, নাকটাও লাল হয়ে গেছে। রিম ভ্রু কুঁচকে বলল, মাফলার এনেছেন? আমি কি জানতাম আমার ঠান্ডা লাগবে? শীতকালে মানুষ কোথাও গেলে সাথে করে প্রয়োজনীয় সব কিছু নিয়ে বের হয়। ছেলে হয়ে মাফলার আনতে ভুলে গেলেন? এই হুডি পরে আপনার শীত যাবে? আর সবে তো বাসে উঠলাম, যেতে যেতে 2.5 ঘন্টা লেগে যাবে। ততক্ষণ কি করবেন? একজনের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখা আর হবে না আমার দ্বারা। কে বলে আপনাকে এত সব করতে? এতে করে আমার বিরক্তি আসে। যাই হোক, আমি সাথে করে একটা সুতির ওড়না এনেছি, এক্সট্রা ব্যাগে আছে, দিচ্ছি। ওটা গলায় পেঁচিয়ে নিন, কাশি কম হবে। মেয়েদের ওড়না আমি গলায় পেঁচাবো? তো কে দেখবে? সবাই যে যার কাজে নিয়ে ব্যস্ত। এখন জরুরি হলো কাশিটা থামানো। আমার বিশ্বাস হচ্ছে না রিমঝিম রহমান কিনা আমাকে তার ওড়না দিচ্ছে। নেশা টেশা করেছো নাকি? অতিরিক্ত কথা না বলে যা বলছি করুন। স্পর্শ মিষ্টি একটা হাসি দিয়ে ওড়নাটা গলায় মাপলার মতো পেঁচিয়ে নিল। রিম মুখটা বাঁকিয়ে জানালার দিকে ফিরে বসলো আবার। মা, রিম এখনো আসেনি? না রে, বলেছে ফিরতে দেরি হবে। একা আসবে কি করে? তমা আসবে ওর সাথে মনে হয়। তা না হলে তো তোকে বলতে গিয়ে নিয়ে আনতে। তামিম রিমের বারান্দায় এসে ওর ফুল গাছগুলো দেখছে। দূর থেকে রিমকে দেখতে পেয়ে সে চেঁচিয়ে বলল,
রিম আম্মু এসে গেছে, কি মজা। রিহাব শুনতে পেয়ে সুপার রুমের জানালা দিয়ে নিচে তাকালো। তামিম স্পর্শকে দেখতে পায়নি। রিহাব বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলো তমাকে দেখা যায় কিনা, কিন্তু সে তমাকে দেখলো না, দেখলো স্পর্শকে। স্পর্শ রিমের সাথে কথা বলতে বলতে আসছে একসাথে। রিম তার বাসায় ঢুকিয়ে দোতলায় এসে কলিং বেলে চাপ দিতেই রিহাব এসে দরজা খুললো। রিম মুচকি এসে ভিতরে পা রাখতে রিহাব গম্ভীর গলায় বলল, তমা এসেছিল? ভিতরে ডাকিসনি কেন? রিম থেমে গিয়ে চুপ করে থাকলো কিছুক্ষণ। রিহাব টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে আবারও রিমের দিকে তাকিয়ে বলল, কিরে তোমাকে বাসায় আসতে বললি না কেন? আসলে ওর দেরি হচ্ছিল তাই। রিহাব কাছে এসে রিমকে একটা থাপ্পড় মেরে দিল। রিম ফ্লোরে বসে গেছে। মা তার রুম থেকে দৌড়ে আসলেন। তামিম পর্দার পিছনে লুকিয়ে পড়েছে ভয়ে। রিহাব চোখ বড় বড় করে বলল, ওই ছেলেটার জন্য এবার আমাকে মিথ্যা বলাও শিখে গেছিস? তোকে বলেছিলাম না ওই ছেলেটার সাথে কোনো কথা বলবি না। ওর বোনকে আমি বিয়ে করব, তার মানে এই না যে ওর সাথে তোর সম্পর্ক মেনে চলতে হবে। তোর সাহস হয় কী করে এত কিছুর পরেও ওই ছেলেটার পাশাপাশি হাঁটার? আমাকে ঘুষি মেরেছিল, ভুলে গেছিস সেটা? নাকি তুই নিজেই এবার সেই ছেলেটার প্রেমে পড়ে গেছিস? বাবা অফিস থেকে ফিরলেন তখনই। রিহাবের চিৎকার চেঁচামেচি শুনে জলদি করে বাসায় ঢুকে দেখলেন রিম গালে হাত দিয়ে ফ্লোরের উপর বসে আছে। সবাই চুপ করে ওর দিকেই তাকিয়ে আছে। রিহাব বাবার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমার বিয়ের 1 মাস পর রিমের বিয়ে দিয়ে দেবো, এটাই ফাইনাল। কথা শেষ করে রিহাব তার রুমে চলে গেল। হনহনিয়ে মা এসে রিমের হাত ধরে ওকে উঠালেন, নিয়ে গেলেন তার রুমের দিকে। রিম চুপ করে তার বিছানায় বসলো। মা আর কিছুই বললেন না। আঁচল দিয়ে চোখ মুছে চলে গেলেন তিনি। তামিম পা টিপে টিপে রিমের কাছে এসে বলল, আপু ব্যথা পেয়েছ? আমি চুমু দিয়ে দিচ্ছি, দেখবা আর ব্যথা কমবে না। তামিম রিমের গালে চুমু খেতে রিম কেঁদে ফেলল। কেঁদে তামিমকে জড়িয়ে ধরল সে। এই প্রথম রিহাব তার সাথে এত খারাপ ব্যবহার করেছে, তার গায়ে হাত তুলেছে শুধুমাত্র এই লোকটার কারণে। আজ আমার এত তাড়াতাড়ি বিয়ের কথা উঠল। তামিম রিমের চোখ মুছে দিয়ে হাতের মুঠো থেকে একটা ললিপপ বের করে রিমের হাতে ধরিয়ে চলে গেল। রিম গায়ের থেকে ওড়না খুলে সেটা বিছানার উপর রেখে বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল। তবে ঝর্ণার নিচে বসলো না সে, একটু দূরেই বসলো। ঝর্ণা দিয়ে বৃষ্টির মতো পানি ঝরে যাচ্ছে আর রিম সেটা গভীর মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে। আমার এখন কি করা উচিত? আত্মহত্যা মহাপাপ, তাহলে এতক্ষণে মরতাম। এত কিছু সহ্য করে কি করে টিকেছি তা শুধু আমি জানি, আর কেউ জানে না। আমাকে এসব থামাতে হবে, এভাবে আর চলতে পারে না। অনেক কষ্ট করেছি এই বন্দি জীবন থেকে, এবার আমি আমার মতে করে বাঁচব, সবার থেকে দূরে চলে গিয়ে। একটা চাকরি হলে আর কিছুর প্রয়োজন ছিল না আমার। আমি এই বাসায় আর থাকবো না, এই মহল্লায়ও আর থাকবো না। এই লোকটার চেয়ে আমার পরিবারের চেয়ে দূরে চলে যাব আমি। শুধু একটা চাকরির ব্যবস্থা করতে হবে আমায়, যে করেই হোক। এই কথা আমি জানবো, আর কেউ জানবে না, কারণ আশেপাশের লোকগুলোই পিছন থেকে ছুরি মারে সব সময়। স্পর্শ ওদের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপে দিতেই ওর মনে পড়ল ওর গলায় রিমঝিমের ওড়না। জলদি করে ওড়নাটা খুলতেই সাথে সাথে মা এসে দরজা খুললেন। যাক এলি অবশেষে, হাত মুখ ধুয়ে ডিনার রেডি করছি। স্পর্শ ওড়নাটা লুকিয়ে নিজের রুমের দিকে চলে গেল সোজা। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে সে জানালার কাছে এসে ফিসফিস করে রিমকে ডাকতে থাকলো। রিম ঝর্ণার নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিজে রোবটের মতো হেঁটে হেঁটে বাথরুম থেকে বের হলো। তারপর ড্রয়ার খুলে তরলটা হাতে নিতেই কারোর ফিসফিস আওয়াজ পেয়ে সে জানালার দিকে তাকালো। তামিম সেই আমারও জানালাটা খোলা রেখেছে, তবে পর্দাটা টানানো এখনো। রিম একটু এগিয়ে এসে জানালাটা আটকাতে নিতেই দেখলো স্পর্শ হাতে ওর ওড়না নিয়ে এদিকেই চেয়ে আছে।
রিম তোয়ালেটা গায়ে পেঁচিয়ে আরেকদিকে ফিরে গেল সাথে সাথে। তারপর হাতটা নিয়ে কোনো মতে পর্দা টেনে চলে গেল সে। কি ব্যাপার, এত রাতে শীতের মধ্যে রিম গোসল করলো কি জন্যে? আর মুখটা এমন ফ্যাকাশে করে রেখেছে কেন? রিম বিছানার সামনে নিচে ফ্লোরে বসে আছে। না, চুল মুছতেছে না, শরীর মুছতেছে। তার এত খারাপ লাগছে এই মুহূর্তে মা দরজার কাছে এসে বললেন, রিম খেতে আয়, কিছু খেয়ে ঘুম দে, সব ক্লান্তি চলে যাবে। রিম মনে মনে ভাবলো যে কষ্টটা আজ সে পেয়েছে সেটা কবে চলে যাবে। স্পর্শ জানালার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল ফ্রেশ হতে। রিম বেশ অনেকক্ষণ চুপচাপ থাকলো, ঠিক যতক্ষণ না সবাই ঘুমাতে চলে যায়। মা অনেকবার ডাকলেন রাতের খাবার খেয়ে যেতে, কিন্তু রিম যায়নি। সবাই যে যার রুমে চলে যাওয়ার পর রিম তার রুম থেকে বের হলো। সোজা রান্না করে গিয়ে চা বানালো, সাথে দুটো বিস্কিট নিয়ে মেইন দরজা খুলে ছাদের দিকে চলল সে। বারান্দায় যাওয়া যাবে না, যদিও ওই লোকটা এসে যায়। তার চেয়ে বরং ছাদেই যাই, অন্তত উনি এখানে আসবেন না। রিম ছাদের এক কোনায় নিরিবিলি জায়গায় বসে আকাশের তারাগুলো গোনার চেষ্টা করছে। কষ্টটা যদি একটু কমতো তাতে। চর এতদিন সে স্পর্শকে মারত, আর আজ সে নিজে চর খেয়েছে, আর তাই খুব ভালো মতন এর কষ্টটা বুঝতে পারলো। চোখ দিয়ে দুফোঁটা পানি বেরিয়ে আসলো তার। চা খাওয়া শেষ করে হাত দুটো ঘষতে ঘষতে সে ছাদে হাঁটাহাঁটি শুরু করলো। প্রচুর শীত পড়েছে। হুট করে একা থাকতে গিয়ে কান্নার বেগ বেড়ে গেল ওর। আসলে এর আগে ভাইয়া কিংবা বাবা মা কেউই ওর গায়ে হাত তোলেনি, তাই সে আজকের ঘটনাটা নিতে পারছে না ঠিক। চোখ মুছতে মুছতে কারোর সাথে ধাক্কা খেয়ে গেল সে। গরম তাপ আর ভালো লাগার একটা উষ্ণতা পেয়ে সুযোগ হাতছাড়া করলো না রিম। শক্ত করে জড়িয়ে ধরল সে সামনে থাকা লোকটিকে। গন্ধটা চেনা পরিচিত। এই মুহূর্তে কাউকে জড়িয়ে ধরাটা জরুরি ছিল, আর সে যদি হয় চেনা মানুষ তাহলে অবশ্যই ধরতে হবে। তাই ধরলাম। লোকে যা বলে বলুক, স্পর্শ তার দুহাত ঘুরিয়ে তার গায়ে থাকা চাদরটা মেলে রিমকে ঝাপটে ধরল শক্ত করে। রিম যেন এই অনুভূতিতে ডুবে যেতে চাইল। যে লোকটাকে সে জড়িয়ে ধরেছে তার গায়ের শার্টটা শক্ত করে ধরে সে নাক ডুবালো তার বুকে। ভেজা চোখ জোড়া শুকিয়ে গেছে শার্টের ছোঁয়ায়। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর রিমের হুঁশ ফিরে আসলো। সে এত রাতে কার বুকে মুখ লুকিয়েছে তা তার মাথায় আসতে চট করে দূরে সরে গেল সে। ছাদে থাকা নর্মাল একটা লাইটের আলোয় চোখ বুলিয়ে সে বুঝতে পারল এই লোকটা স্পর্শ। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।